নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। নতুন বছর এসেছে, সেই সঙ্গে আমাদের কিছু নতুন নতুন প্রত্যাশা, পরিকল্পনা সব নিয়ে যেটা হয় আর কি। আমরা প্রতিদিনই ভাবি যে কাল থেকে একেবারে ঠিকঠাকভাবে চলবো, এমনভাবে চলবো যাতে আমাদের খুব ভালো হয় আর কি, দিনটা ভালো যায়। ঠিক তেমনি বছরটা যখন শেষ হয় সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু পরিকল্পনা আমরা করে নিই যে আগামী বছর এই করব, এভাবে আমাদের এই আশাগুলো পূরণ করতেই হবে। সেইভাবেই প্রথম থেকেই, একেবারে প্রথম দিন থেকে আমাদের শুরু করি আমাদের দিন যাপন। ঠিক তেমনি এই বছরটা যখন এলো, আমাদের সকলেরই কিছু প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা শুরু করলাম আমাদের আজকের এবার নতুন বছরটা। তো শুধু নিজে ভালো থাকা নয়, সেই সঙ্গে যারা প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আমাদের চারপাশে যারা আছে সকলকে নিয়েই ভালো থাকতে হবে, তবেই ভালো থাকা হবে। যাই হোক, আমাদের আজকের সকালে মানে বুধবার মানেই আমরা থাকি কবিতা নিয়ে, ছন্দে কথায় থাকি। আজকে বুধবারে যারা এসছেন আমাদের কবিতা শোনাবেন বলে, চলুন একটু পরিচিত হই। আছে অপর্ণা গোস্বামী, সুপ্রভাত। সুপ্রভাত। আছে রূপা সাহা, সুপ্রভাত। সুপ্রভাত, শুভ নববর্ষ। একেবারে শুভ নববর্ষ সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে। সেই সঙ্গে অলোকেশ দাকেও বলছি সুপ্রভাত, শুভ নববর্ষ। অলোকেশদের সঙ্গে শুভ নববর্ষের বিনিময়টা হয়ে গেছে আগে, তাই না? আবার করতে হবে? আমাদের হয়নি, আমাদের হয়। যাই হোক, আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। অপর্ণার কাছে যাব না রূপাদির কাছে যাব? হ্যাঁ, করো অপর্ণা, শুরু করতে পারি। আমরা যেহেতু সবসময় রবি ঠাকুরকে নিয়েই শুরুটা করি, তো এমনি একটি কবিতা গীতাঞ্জলি থেকে, আত্মত্রাণ, রবি ঠাকুরের। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শোকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। ভীষণ ভালো একটা কবিতা, ভীষণ ভীষণ ভালো। সত্যি নতুন বছরে এই কবিতাটা শুনে অনেকদিন পরে মনে হচ্ছে যে আবার যেন একটা, আসলে আমরা বিপদে পড়লেই ঈশ্বরের শরণাপন্ন হই, কিন্তু কখনো বলি না যে তুমি আমার মধ্যে সেই শক্তি দাও যাতে আমরা সেই বিপদ থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারি। রবি ঠাকুর ঠিক এই কথাই যেন বলে গেছেন। অবশ্যই ঈশ্বরকে আমরা স্মরণ করব, কিন্তু সেই সঙ্গে পুরোপুরি নির্ভর হওয়া নয়, আমাদের যে কিছু কাজ থাকে সেটা আমরা ভুলে যাই না। অনেক সময় ভাবি কি যে আমাদের হয়তো অনেক ভাষা বা শব্দ থাকে না যেখানে আমরা ঈশ্বরকে ডাকতে পারি বা কিছু, তো রবীন্দ্রনাথ ঠাকুর সেই পথটাকে সহজ করে দিয়েছেন। মানে আমরা কিন্তু এইগুলোই ঠাকুরের সামনে করতে পারি। একদম একদম, খুব সুন্দর কথা বলেছো। আসলে শুধু, এবং স্বামীজি কিন্তু অনেক গান রামকৃষ্ণদেবকে শোনাতেন, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো
এটা আমার কাছে মনে হয় আর কি, যে ভাষাটা তো রেডি আছে না, আমি যা বলতে চাই উনি সব দিয়ে হ্যাঁ, গেছেন। একদম একদম সমস্ত সমস্ত বিষয় আর কি, শুধুমাত্র প্রার্থনা নয়, প্রার্থনা, প্রেম, সবকিছু বিরহ, মানে বিদ্রোহ, এমন কিছু সমস্ত অনুভূতি, কিছু, এমন এমন কিছু নেই, কিছু নেই যেখানে প্রকৃতি নিয়ে রবি ঠাকুর সমস্ত আমাদের কিছু। জন্য লিখে রাখেননি, এই আমাদের তো জন্য মানে তৈরি তিনি করে আমাদের, গেছেন। মানে কি বলবো, মানে আমাদের এর দেবতা না, থেকে তো হ্যাঁ, ভালো এর থেকে আর শব্দ কিছু বলবো? বা ভালো ভাষা তো আর হতে পারে না। সেটাই সেটাই। হ্যাঁ, তো ওইটাই আর কি। ঠিক। রূপাদি, হ্যাঁ, আমিও তাহলে রবি ঠাকুর দিয়ে শুরু করছি। রবি ঠাকুরের সন্ধ্যা ও প্রভাত। আহা, এখানে নামলো সন্ধ্যা, কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো, অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবকুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাপা, জাগলো কে, নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানালা গেল খুলে, এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া, ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে, ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পাড়ানের কড়ি এখনো ফুরোয়নি, ওদের জন্য পথের ধারের জানালায় জানালায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয় ফেরি বেজে উঠল, এখানে সবাই ধূসর আলোয় শেষ খেয়া পার হল। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পেছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে, বলতে বলতে কথা বেঁধে যায়, তারপর চুপ করে থাকে। তারপর আঙিনা থেকে ওপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কুলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। বাহ, কি ভালো একটা কবিতা, সত্যি ভীষণ, তুমি পড়লেও ভীষণ ভালো করে। আর রূপাদি, জানতে চাইবো, সবেমাত্র আমরা একটা নতুন বছরে পা দিলাম, প্রথম বছরের প্রথম দিনটা বা প্রথম দুটো দিন কিভাবে কাটলো? প্রথম দিনটা যদিও আমার খুব আলাদাভাবে কিছু কাটেনি, তবে হ্যাঁ, পরিবারের সবাইকে নিয়ে একটুখানি নিজেদের মতো করে কাটিয়েছি। সবাইকে সবসময় তো কাছে পাওয়া যায় না, তো আমি ভাবলাম সেই দিনটাতে যাদের যাদের আমার ভালো লাগে, যারা আমাদের মনের সঙ্গে মিল আছে, ওদেরকে একটু বাড়িতে ডাকলাম, সবাই একসঙ্গে কাটলাম, সন্ধেবেলা একটুখানি বেরিয়ে হেঁটে আসলাম। সেটাই, মানে সবার সঙ্গে কাটানোটাই হয়ে ওঠে না আজকাল, এত ব্যস্ততা, এত কিছু নিয়ে। তো আমার মনে হয় সেই দিনটা যদি সবাইকে নিয়ে থাকি, তাহলে বোধহয় আবার এই বছরটা সবার সঙ্গে যোগাযোগটা থাকবে। ওইভাবে আমার কাছে এটাই নববর্ষের আনন্দ, আমি সেইভাবেই কাটালাম। বাহ, এবার অপর্ণার কাছে যাব, নববর্ষ কিভাবে কাটালে? মানে আমার এইটা খুব জানতে ইচ্ছে করছে, সেই ছোটবেলার নববর্ষ এবং এখনকার নববর্ষ, এটার মধ্যে কি পার্থক্য, কোথায় খুঁজে পাওয়া যায়? অনেকটাই পার্থক্য। মানে ছোটবেলায় তো কোনো দায়িত্ব ছিল না, নববর্ষ মানে নতুন জামা, শুধুই আনন্দ। ঠিক ঠিক, সেই সঙ্গে মেলায় বেড়াতে যাওয়া, মেলা মানে আমি যতটুকু জানি অপর্ণার বাড়ি, মানে অপর্ণা যেখানে থাকতো এর খুব কাছাকাছি খুব বড় মেলা হতো আর কি, সেই জন্য জিজ্ঞেস করা আর কি। তো এগুলো তো ছিলই। নববর্ষের প্রোগ্রামও থাকতো আমাদের, বর্ষ বরণের। আর যেটা আমার খুব মনে পড়ে ওই মেলা ঘরে, যে টগর ফুল
সংগ্রহ করা, একেবারে একেবারে এই অনেক সময় বৃষ্টি থাকতো, হ্যাঁ। বৃষ্টিতে একদম ভিজে থাকতো ফুলগুলো, হ্যাঁ, এগুলো দিয়ে মালা তৈরি করা। তখন তো আমরা এখনকার মতো এরকম এইটা আমি খুব গোলাপ miss করি। বালা আমি সেদিনও এগুলো বলছিলাম আর ছিল কি, না। যে সকালের ভোরবেলার যে ফুল তোলার ব্যাপারটা, ব্যাপারটা। এটা আমি খুব মিস করি, এবং যদি চান্স পাই আমি এখনো বেরিয়ে আসি আর কি। হ্যাঁ, হ্যাঁ। এই চুড়িতে কোনো বাধা এই নেই। চুড়িতে বাধা নেই, এই এত তো অপরাধ আনন্দ, নেই। এত আনন্দ এই ভীষণ চুড়িতে। আর কি। আর তখনকার মতো না, মানে প্রত্যেকের বাড়িতে ভীষণ অনেক ফুল গাছ থাকতো আর কি। হ্যাঁ, হ্যাঁ। কিছুটা চুরি করে নিলে কোনো অসুবিধা হতো না, না। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারগুলো ছিল, এটা করতেই হতো, কারণ ওই স্পেশাল ফুলটা তো হ্যাঁ। পাওয়া যাবে না, না? হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। যেমন অনেক ফুল আমরা বাজার থেকে কিনি, কিনে নিই। হ্যাঁ, এটা ছিল না। তো ওই টগর ফুলের মালা, ওই তারপরে হাত কুচি বন্ধনী, ফুল যেটাকে বলে, এই হ্যাঁ। সময় ফোটে, হ্যাঁ, হ্যাঁ, কুচি ফুল, এইটা কিন্তু আমি মানে গ্রামেগঞ্জেও দেখেছি, এখানে অনেকে চেষ্টা করে কুচি ফুলটা কুড়িয়ে ওই দিন মালাটা ঘরে, লাগিয়ে ঠেটে হ্যাঁ, ঘরের হ্যাঁ, ইয়েতে হ্যাঁ। দেওয়াটা, এটা খুব মজা আর কি। খুব আনন্দের। এইটা খুব মিস করি এখন। হ্যাঁ, ভীষণ ভীষণ। এখন তো দায়িত্ব, এখন কি হয়, বাচ্চাদের জন্য সব তৈরি করো, ঘরের নিয়ম কানুন, এখন আর ওই রকম ছোটদের মতো অনুভব হয় না, কিন্তু নতুন বছর হ্যাঁ, সেটা তো নতুন। একটা আনন্দেরই জিনিস। না, প্রতিটা বয়সের আনন্দ আলাদা আলাদা। আলাদা। একদম। সেটাকে নিতে হবে আমাদের। অবশ্যই, এখন অবশ্যই। যেটা আছে সেটাকে নিয়ে আনন্দটা ঠিক, নিয়ে ঠিক, নিতে হবে। একদম। আপনার কবিতা শুনবো। হ্যাঁ, এবার করছি বৃষ্টিকে মা একটু ভালোবাসো। আমরা একটু বেশি ভালোবাসি বৃষ্টিকে, সবাই মিলে। এখন তো ভালোবাসতেই হবে। হ্যাঁ, খুব গরম। তো গরমের এখন বৃষ্টির প্রতি গরমের ভালোবাসা জন্য আমাদের একটা বেড়ে কবিতা গেছে। আছে, তো আবার আগে যখন- বৃষ্টিটা ঘুরে যায় আর কি, তাহলে গরমটা আবার কম লাগবে। যখন মানে বর্ষা আসবে তখন আবার ভালোবাসাবাসি কমে যাবে। একদমই তাই। সেদিন আষাঢ় বেলা, কদিন ধরে চলছিল জোর আকাশ মেঘের খেলা, কদিন ধরে চলছিল জোর মা ও বাবার মাঝে কি জানে কি। আমি তখন এক্কেবারেই একা, মনে লাগে না লেখাপড়ার কাজে। দুপুরবেলায় আধো ঘুমে পাশ ফিরে যেই, মনে হলো মা ঘুমিয়ে আছে, বাবা ঘরে নেই। চুপি চুপি খাটের থেকে নেমে, মায়ের ঘুম ভাঙে না যাতে, আলতো পায়ে বাবার খুঁজে আমি গেলাম ছুটে ছাতে। উকি মেরে দেখি গোমরা মুখ আমার বাবা, এ কি? দুহাত তুলে গাইছে বাবা গান, পাগলা হাওয়া বাদল দিনে। মুখটা বাবার আর ছিল না ম্লান, বৃষ্টি তখন পড়ছে রিনি রিনি, হাওয়ায় যেন লাগলো নতুন প্রাণ। হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কোলেই নিল তুলে, হাওয়ায় যেন উঠল হেসে জোরে। মায়ের বকা ভুলে দুজনাতে ভিজেই লুটোপুটি, বৃষ্টি তখন পড়ছে ঝড়ো ঝড়ো, বাবা তখন আমার মতো ছোট, বাবা যেন আর ছিল না বড়। মাগো তুমি থাকতে যদি সাথে, দারুণ মজা হতো। পাগলা হাওয়ার মতো সবাই মিলে বাদলের গান গাইলে, তুমি ভুলেই যেতে ছোট্ট অভিমান। তোমরা দুজন আর থেকো না চুপ, বৃষ্টিকে মা একটু ভালোবাসো। দেখবে তখন বাবার আসল রূপ, দেখবে বারে বারে। বাবার সাথে গাইলে তুমি আমি, বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে। বাহ, কি মানে ভালো কবিতাটা না? এবং সত্যি প্রকৃতির রূপ আমাদের মধ্যে যে প্রভাব ফেলে, এটাই দেখলাম আমরা কবিতাতে, যে গুরু গম্ভীর বাবা তিনিও বৃষ্টির জল পড়ায় তিনিও গান গাইছিলেন। সত্যি মানে সবার মধ্যেই আমরা যখন দেখি বৃষ্টি পড়ে, দেখবি মানে মনটাই অন্যরকম হয়ে যায়, গুনগুনিয়ে গান করেই ফেলি, যারা করতে পারি আর না পারি, মানে গান কিন্তু এসেই যায়। আমাদেরকে দাঁড়িয়ে যায়, একেবারে, মানে একেবারে, প্রকৃতির ভীষণ। যখন যে রকম রূপটা থাকে, যেমন এখন আমাদের খুব গরম, সবার মুখে একটা বিরক্ত, ইস এত অসহ্য, মানে আবার বসন্ত আসলে সেই বসন্তে সেই কি হ্যাঁ। ভালো একটা ওয়েদার ছিল। ওইটাই আর কি, ওইটা আমাদের এখন আমরা মনে প্রভাব গ্রীষ্মে ফেলে। মানে এখন আমরা চাইছি যে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক, কিন্তু আবার যখন খুব জোরে বৃষ্টি কদিন থাকে
তখন কিন্তু আবার অবস্থা কাহিল আর কি। তখন মনে হয় কবে কবে একটু রোদ উঠবে, কবে কখন একটু রোদ উঠবে। মানে প্রকৃতির উপর আমরা ভীষণভাবে নির্ভর, এবং এজন্য জানি না আমরা কতটা যত্ন করতে পারি। আমরা জোরও খাটাই, মানে একদম। আমরা চাইছি আজকে গরম লাগুক, কালকে বৃষ্টি আসুক, আমরা আমাদের চাহিদা শেষ চালাতে নেই। চাই। দিয়ে গাছ কেটে কেটে তো বৃষ্টি আসার পথই বন্ধ করে দিচ্ছি, তাই না? এটা তো সত্যি। আবার রূপাদির কাছে যাব, হ্যাঁ। কবিতা শুনবো। সেই আমিও- ফাঁকে আবার প্রশ্ন করতে ইচ্ছে করছে, রূপাদির কিন্তু ভোট টোট হয়ে গেছে আর কি। মানে ভোটের আসলে ডিউটি আছে। আমি ইলেকশন ডিউটিতে পড়েছি বলে, আর আমি তো 7 রামনগরের, হুম। তো সেই জন্য আমাদের 2টো ভোট। তো আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো হ্যাঁ, বিধানসভা হ্যাঁ, ভোটও দুটো আছে। ভোট। সেই কাল আমাদের পোস্টাল ব্যালটের ভোটটা হয়ে গেল, আর আগামীকাল মানে এর মধ্যেও ভীষণ চাপে আছে, তারপরেও খুব চাপে। কবিতা পড়তে ডেকে নিলাম, এবং না, যাদের- ভালোবাসা, এটা তো ভালোবাসা, ভালোবাসা, একদম। এটাকে আছে বলেই হয়তো বাকি সবকিছু ঠিকঠাক করতে পারছি। এইটাই আমার খুব ভালো লাগে, যে যারা একেবারে যখন বললেই, যারা কবিতা করতে পারে বা যারা গান গাইতে পারে, বললেই যখন করে দেয়, সেটার মধ্যে যারা শুনে তাদের মধ্যে একটা আনন্দ। আজ কিছুক্ষণ এখান থেকে ফিরে গিয়েই আমাদেরকে উমাকান্ত স্কুলে বসে পড়তে হবে সব হ্যাঁ, দেখো, জিনিসপত্র দেখো। মেলানোর জন্য। এর আগে একটু মানে মনটাকে ভালো করে ভালো যাওয়া আর করে কি, যাওয়া। সারাদিনের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এবার আমিও পড়ি একটা, গাছপালা নিয়ে, তো একদম। একটু অন্যরকম। গাছপালাগুলো, পূর্ণেন্দু পত্রীর লেখা। গাছপালাগুলো যেন কেমন হয়ে যাচ্ছে আজকাল। কেউ কেউ স্নান করেনি কতদিন, কেউ কেউ চুল কাটেনি কতদিন, কেউ কেউ বাসি জামা কাপড় পরে আছে কতদিন। মনে হয় মাঝরাতে খুসখুসে জ্বর হয় কারো কারো, কারো কারো হাঁপানির শ্বাসকষ্ট শুনতে পাই মাঝরাতে। স্বপ্নের মধ্যে এপাশ ওপাশ আইঠাই করে কেউ কেউ, কেউ কেউ নিঃশ্বাস ফেলে আগুনে হাপড়ের মতো। গাছপালাগুলো সত্যি সত্যি কেমন যেন হয়ে গেছে আজকাল। একটু সভ্যভব্য হ, বাইরে যখন ঝড়ঝাপটার উলট পালট হাওয়া, ঘরে শুয়ে বসে থাক দুদণ্ড। দেখছিস তো দিনকাল খারাপ, মেঘে মেঘে দলা পাকাচ্ছে গোপন ফিসফাস। দেখছিস তো ইট চাপা পড়ে ঘাসের রং হলুদ। দেখছিস তো যে পাখি উঠতে যায় তার ডানায় রক্ত। একটু সাবধান, সতর্ক হ। যেসব কথা, সেসব কথা কানে ঢোকে নাকি বাবুদের? হুরণচণ্ডের মতো কেবল ঘুরছে আর পুড়ছে, যেন এক একটি বদরাগী বশিষ্ঠ বিশ্বামিত্র। এক একদিন না চেঁচিয়ে পারি না, ও হতভাগারা, যাচ্ছিস কোন চুলোয়? ভাঙতে। কি সেসব থাম যাদের গায়ে 7 শতাব্দীর ফাটল। তারপর সেসব পাথর যাদের দেবতা সাজিয়ে আরতি করা হচ্ছে ভুল মন্ত্রে। তারপর সেসব তালা যার ভেতরে ডাঁই হয়ে আছে যুগ যুগান্তের লুটের মাল। তাহলে ফুল ফোটাবি কবে? আগে গা লাগিয়ে অরণ্য হই, পরাস্ত অন্ধকারের কবর খুঁড়িয়ে তো জঙ্গলে। তারপর ডালপালা ঝাঁপিয়ে ফুলের মশাল জ্বালিয়ে আহ্লাদে 8খানা হই হই উৎসব। তবে মর্গে যা, মরে আকাশ পিদিম হ। এই বলে আমি খিল তুলে দেই আমার খিড়কি দরজায়। বাহ, সত্যি একটু অন্যরকম। মানে ভাবছিলাম যে কবিদের কল্পনায় কি সুন্দর মানে গাছপালারা মানব মানবী হয়ে উঠেছেন, তাই না? কবিতার তার ভেতরের যে ইচ্ছা বা যে ভাবনা, সেগুলি কি সুন্দর প্রকাশ করেছেন। হয়তো নিজের মধ্যে দিয়ে করলেন না, ঠিক গাছপালারাও কি চাইছে, ওরাও হয়তো চাইছে এরকম একটা কিছু করা যাক, করি, তো কবি সেটাকেই প্রকাশ করেছেন। একদম খুব সুন্দর কবিতাটা। আমরা শুনবো কবিতা আরো, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে এসে আরো গল্প, আরো কবিতা শুনবো। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের সঙ্গে আছেন রূপা সাহা এবং অপর্ণা গোস্বামী। আমরা আবার যাব, কবিতা শুনবো। কার কাছে?
কার কাছ থেকে শুনবো? অপর্ণা কি কাছে? অপর্ণা করবে? করতে পারি, পড়ো পড়ো। করছি চণ্ডালিকা। এটার মধ্যে সেই এখনকার যে পরিবেশটা চলছে, প্রচন্ড গরম, তো সেটারই উল্লেখ হ্যাঁ, করা আছে। চণ্ডালিকা। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরের পাখা ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়া। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়া। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারায়। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ। কুকুর আর মানুষের জিভ ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়ার রাড়ের হাহাকার করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের বাহ, ভীষণ। জলের যে বিকল্প নেই সেটা তো আমরা সকলেই জানি। কালকে আমি কবিতাটা পড়তে পড়তে ভাবছিলাম যে আমারও এই অবস্থা হয়েছিল কালকে। আমি একটু এডিসির দিকে গেলাম, তো সেখানে একটা জায়গায় দাঁড়াতে হয় গাড়ির জন্য অনেকক্ষণ। চারিদিকে একটি গাছও নেই যে গাছের তলায় গিয়ে দাঁড়াবো। এত রোদ ছিল কালকে, আমারও ঠিক এইভাবে চিৎকার করতে ইচ্ছে করছিল, জল দাও। তো ভাবছিলাম যারা খেটে খাওয়া মানুষ, যাদের 12 ঘন্টায় রোদের যতক্ষণ রোদ আছে ততক্ষণ থাকতে হচ্ছে ওদের, তাদের কি অবস্থা। খুব কষ্ট, ভীষণ কষ্ট। হ্যাঁ, সেটাই। আমরা একটু সময় থাকাই কষ্ট, ভীষণই সহ্য হয় না মনে হয়, এত রোদ, এত তাপ। গরমের আসল সময়টা তো পড়েই আছে এখনো। হ্যাঁ, তাপ। ত্রিপাদি, হ্যাঁ, বলো। আমি কবিতা পড়ছি, তাই কবিতাকে নিয়ে একটি কবিতা। বাহ, কবিতাকে নিয়ে। কবি রঞ্জিত দাসের লেখা কবিতা পবিত্র লিপি। বাহ, কবিতার নামাকরণটাও খুব ভীষণ ভালো। পড়ছি। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না। কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান করে এসো। কবিতা পড়ার আগে অশ্রু জলে চোখ ধুয়ে এসো। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কাব্যগ্রন্থ স্পর্শ করো না। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লিখো না। মন্দিরে দেবতা যথা পুস্তকে কবিতা। মনের মালিন্যে তাকে অশুচি করো না, ভীষণ অনর্থ হবে। তার দৈব রসে প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে, প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে। কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো। কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো।
কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো। কবিতা লেখার আগে অশ্রু জলে শুদ্ধ হয়ে এসো। কবিতা পবিত্র লিপি, হৃদয়ের বীজ মন্ত্র, নক্ষত্রলোকের প্রত্যাদেশ। অসাধারণ কথা, অসাধারণ কথা, তাই না? ভীষণ এত সুন্দর বলেছেন। সত্যি কবিতা পবিত্র লিপি। এরপরে যে বর্ণনা ছিল, প্রতিটি লাইন ভীষণ দামি মনে হয়েছে আমার কাছে। খুব কবিতাকে ভালোবাসার একটা প্রধান কারণ বোধহয় আমাদের যখন একটা গল্প পড়ি, একটা উপন্যাস পড়ি, অনেকটা সময় লাগে, অনেকটা সময় দিতে হয়, তবে গিয়ে আমরা ওটা শেষটা বা এটার যে আসল স্বাদ, হ্যাঁ স্বাদটা আমরা নিতে পারি। একদম অনেকক্ষণ সময় লাগে। কিন্তু এত অল্প কথায়, এত ছোট্ট ছোট্ট শব্দে এত বৃহৎ কিছু বোঝানো, হ্যাঁ বোঝানো এবং বুঝে যাই, কত ছোট্ট সময়ে আমরা অনেক বড় কিছু বুঝে যাই। এই জন্য কবিতার প্রতি ভালোবাসাটা একটু আলাদাই। আর এইটা পড়তে পড়তে লেখার কথা বলেছেন, আমার বলতে ইচ্ছে করে যে বলার ক্ষেত্রেও আর কি, আমরা যদি যথাযথ প্রকাশটা না করি, আর যথাযথ প্রকাশের জন্য বোধের একটা প্রয়োজন আছে, নিশ্চয়ই সেটাকে বুঝতে হবে। হ্যাঁ, কবি কি বোঝাতে চেয়েছেন, ওনার মনের একটা নিশ্চয়ই ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে নিয়েই উনি লিখেছেন। তো ওই জিনিসটা বোঝাটাও ঠিকঠাক হওয়া যায়। কখনো কখনো এমন আমরা হয়তো সবসময় আমরা ঠিক বিচার করতে পারি না যে কবি কি বলতে চেয়েছেন। আমরা হয়তো নিজেরা যেটা ফিল করলাম, বুঝলাম, সেটাই বোঝাতে পারবো। আমি আমার মতো করেই বোঝাই। রবি ঠাকুর কোন কবিতায় বা কোন গানে কি বোঝাতে চেয়েছেন সেটা বোঝা শক্ত, বুঝতে পারি না, খুব শক্ত। যেটা বুঝলাম, যেটা প্রকাশভঙ্গি আরেক রকম। একদম একদম সেটাই বলছি যে যে যেভাবেই ভাবুক, কিন্তু সেই ভাবনাটাকে প্রকাশ করাটা যথাযথ হোক। হ্যাঁ, তবেই সার্থকতা, সেটা শোনার সার্থকতা, যিনি লিখেছেন তারও লেখার সার্থকতা। ঠিক। আপনারা এবার কি শুনবো? কবিতা নিয়ে শুনলাম, এখন বিষয়টা খুব গুরুগম্ভীর হয়ে গেছে। একদম একদম বাহ, একদম বাহ। লাস্টে যেটা হয় আর কি, আমরা সবসময় নিজেকে খুব জ্ঞানী মনে করি। একেবারে একদম একদম হ্যাঁ হ্যাঁ, জ্ঞান দিচ্ছে সবাই। আর এই জিনিসটা বড় বড় খারাপ লাগে। যখন আমরা বিপদে পড়ি তখন দেখা গেল যে আমার থেকেও যিনি কম জানেন, ওনার জ্ঞানটাই হয়তো আমার কাজে লাগবে। তো এরকমই একটি কবিতা। জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাসি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাতি খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এমন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে,
মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধোয়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসাব করে দেখো। তোমায় দেখে জীবনখানা 16 আনাই মিছে। বাহ, দারুণ দারুণ। সত্যি মানে কবিতা শিক্ষাও দেয় না আমাদের। আমরা কেউ কেউ আছি, আমরা আমরা যে খুব পাণ্ডিত্য আমাদের, আমরা বিদ্যা শিক্ষায় একেবারে পণ্ডিত, বা এই বিষয়ে আমরা খুব বেশি জানি, এই বিষয়টা থাকে, কিন্তু খুব সাধারণ মানুষের কাছেও শিক্ষার অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। দেখবে যে খুব তুমি একটু কেটেছে বা কিছুতে দেখবে গ্রামের মানুষরা বেশ টোটকা দেয়, এই পাতা ওই পাতা, এবং এগুলি খুব কাজেও লাগে। তো জানে না যারা শিক্ষা ওইভাবে পুঁথিগত শিক্ষার আওতায় আসেনি বা শিক্ষা করেনি, তারাও তাদের অভিজ্ঞতার ঠিক তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে আমাদের, তাই না? তো সেই কাউকে হেলাফেলা করা নয় আর কি। আমাদের আবার স্মরণ করিয়ে দিল কবিতা। যেটা বলি সবসময় যে কবিতা আমাদের কত কিছু শেখায়। প্রেমে পড়লেও আমরা কবিতার আশ্রয় নেই, আর ওই যে কখনো কখনো বিপদে পড়লেও কবিতার আশ্রয় নেই। উপাধির কাছে যাব, সময়ও শেষ হয়ে আসছে আমাদের। তাহলে আমরা তো অনেক কবির কবিতা পড়লাম, আমাদের এখানকার ত্রিপুরার, এটা আমরা খুব চাই যে আমাদের এখানকার কবিদেরও কবিতা। আমি সবসময় আমার কবিতায় একজন ত্রিপুরার কবির কবিতা একটা রাখি। খুব ভালো। হ্যাঁ, তো সোনালী রায় বাগচির কবিতা পুনর্জন্ম। ধরে নিন আমি মরে গেছি, দাও দাও জ্বলছে আমার চিতা, গলে যাচ্ছে অস্থি, চর্ম, ধমনী, শিরা, উপশিরা, এখানে ওখানে ছড়িয়ে পড়ছে কিছু ছাই, লেলিহান শিখায় একে একে পুড়ে যাচ্ছে আমার লোভ, মদ, মাৎসর্য। কেউ কাঁদছে আর্তস্বরে, কেউ বলছে আহা মানুষটা বড় ভালো ছিল, কেউ মনে মনে হাততালি দিয়ে বলছে ওহ জোর বাঁচলাম। শুধু আমি পুড়ে যাচ্ছি, আমি শুদ্ধ হচ্ছি। ধরুন ঠিক এমন একটা সময়ে খয়াটে চাঁদের আলো এসে পড়ল আমার জ্বলন্ত চিতার উপরে। পড়তে পড়তে আমি হয়ে গেলাম কবিতা, উদ্ভ্রান্ত জীবনের অনুচ্চারিত কথামালা। নাম না জানা এক প্রেমিক হয়তো স্তূপীকৃত ছাই সরিয়ে সুকোমল হাতে একটু একটু করে কুড়িয়ে নিল সেই কবিতার এক একটি পাতা, গোপন আদরের ধুলো ঝেড়ে তাদের লুকিয়ে রাখল বুকের মাহফিজ খানায়। আমি পড়তে পড়তে চোখ মেললাম, আবারও নতুন করে প্রেমিকা হব বলে। বাহ, দারুণ কবিতা। আমরা আরেকটু সময় আছে, অপর্ণার কাছ থেকে একটা কবিতা শুনে নেব। এটা কি শেষ কবিতা? হ্যাঁ ঠিক আছে। শৃঙ্খলা বিশৃঙ্খলা, সলিল চৌধুরী। এর আগে একটু কথা বলবো, খুব বলতে ইচ্ছে করছে। মানে অপর্ণা খুব শান্তভাবে একেবারে, মানে ছোটবেলাটা আমার খুব মনে পড়ছে আর কি। অপর্ণার আমি এক ক্লাসেই পড়তাম, এক ক্লাসে পড়েছি ছোটবেলা থেকে। তো যতটা শান্ত দেখতে উনি ততটা শান্ত ছিলেন না। খুব বলতে ইচ্ছে করছে আমার। এখনো হয়তো নেই, মানে এখন আমি কথা বলতে খুব ভালোবাসি। না এখনো খুব বেশি শান্ত হয়ে গেছি, মানে খুব বেশি। এই জন্য আমার বলতে ইচ্ছে করছিল যে এতটা শান্ত তিনি নন। চল, মজা করলাম। না ঠিকই আছে। শৃঙ্খলা বিশৃঙ্খলা, সলিল চৌধুরী।
শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন আছে, একটা চার দেয়ালে বদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাক মাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক ফেলা আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে ফা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে। কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়। ওর মধ্যেও একটা শৃঙ্খলের ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে একটা অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতে সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলার এই দুটোর মধ্যে কোনোটাই ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত 1 ইঞ্চি সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পায়ে পা টিপে চলার কথা কখনোই মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হওয়ার জন্য প্রতীক্ষা করে থাকত, আশা করে থাকত তাতে আবার কখন মায়ের হাতের ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে, তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকত। বাবার ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝে আর পড়ে থাকত না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর তোলপাড় করা আলমারি, এসব কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাবার জন্য কাঁদত। আবার আমি বড় বড় সাজানো বাড়ি দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো নয়, ওটা ইংরেজির টিপটপ। ওর মধ্যে মাইনে করা চাকরদের হাত আছে, কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছালোর মধ্যে যে প্রত্যাশা আছে বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ, গোছানো কথাটা স্ত্রী। বাহ, শেষ লাইনটি বেশ ভালো লাগলো, খুব বেশি ভালো লাগলো আমার। একদম, মানে আমরা সংখ্যায় ওখানে বেশিই আছি। এটা বড় দুঃখ, এটা মানে অলোকেশদার বড় দুঃখ যে সবাই তারা কবিতা পড়তে বসেই সব মেয়েদের কবিতা পড়ে, মেয়েদের সাপোর্ট করে, সমস্ত হয়নি, একটাও হয়নি। তবে শেষ কথাটা যে হয়ে গেল সেটা সেটা ধ্রুব সত্য। এটা মানা যায়, এটা মানতেই হবে, তাই না? যাই হোক, আমরা ছিলাম কবিতায়, আপনারাও শুনলেন অনেক কবিতা। অসংখ্য ধন্যবাদ অপর্ণাকে এবং রূপাদিকে। নমস্কার সবাই, খুব ভালো লাগলো। আর এতক্ষণ ধরে আপনারা যারা ছিলেন এবং এইভাবেই আপনারা যারা আমাদের পাশে থাকেন প্রতিদিন সকালে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। নমস্কার।